দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন নাসিরদৌলা। প্রথমে আমার অতিথিদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে আছেন ডক্টর আতিক মুজাহিদ, নবনির্বাচিত সংসদ সদস্য, কুড়িগ্রাম 2 এনসিপি। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আছেন মাহমুদা হাবিবা, সদস্য মিডিয়া সেল বিএনপি। মাহমুদা হাবিবা, আপনাকেও অভিনন্দন, আপনাদের দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। আছেন জনাব শুভ কিবরিয়া, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এখানে আসার জন্য, স্টুডিওতে আসার জন্য। আগামীকাল বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। কাল সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। কিন্তু এখন পর্যন্ত যে বিষয়টি নিয়ে বিতর্ক চলছে সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ কাল হবে কি হবে না। বিএনপির পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি তারা নিচ্ছেন কিনা শপথ। কিন্তু আমরা দেখেছি যে নাহিদ ইসলাম এবং অন্যান্যরা বলেছেন যে আগামীকাল সবগুলো শপথই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও এই ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে আমরা শুনেছি। মাহমুদা হাবিবা, আপনি কি জানেন কাল বিএনপির সিদ্ধান্ত কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার সম্মানিত সহ আলোচক এবং যারা আমাদের শুনছেন তাদেরকে। দেখুন, যেহেতু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ বিষয়ে দেয়নি, কাজে আমার এখানে কোনো কিছু বলার সুযোগ নেই, কোনো কিছুই বলার সুযোগ নাই এখন পর্যন্ত। শুধু এটুকু বলার যোগ করতে চাই যে এই সুদীর্ঘ জার্নি 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পর থেকে যে দীর্ঘ 18 মাস অলমোস্ট আমরা পার করে এসেছি, এখানে অসংখ্যবার এমন দেখা গিয়েছে, এমন কথা শোনা গিয়েছে যে বাংলাদেশি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে না, কিন্তু রিয়ালিটি তো তা নয়। সব ক্ষেত্রেই প্রথমে আমরা চেষ্টা করেছি, আমাদের দলের কলেবর বড়, আমাদের নানাবিধ রিয়ালিটি আছে, সেটা সত্ত্বেও সকলের চাওয়া, সংস্কার প্রস্তাবনা সব ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি অ্যাকোমোডেট করতে, এবং এই জার্নিটাতে কিন্তু আমরাও একটা খুব বড় পার্ট। ফলে আমি প্রত্যাশা করি আগামীকালকে সর্বোচ্চ ভালো কিছুর, এবং সুদীর্ঘ এতগুলো বছর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এত স্বতঃস্ফূর্তভাবে এবার তাদের ভোটাধিকারটা প্রয়োগ করেছে, এইটার আগামীকাল একটা পরিণতি লাভ করতে যাচ্ছে সরকার গঠন প্রক্রিয়ার মাধ্যমে। আমি প্রত্যাশা করি যে এখানে খুব একটা আটকানোর জায়গা তেমন একটা নাই। তাহলে কি আমরা আশা করতে পারি যে বিএনপি? আমরা তো সবাই প্রত্যাশী, হ্যাঁ, এখন প্রত্যাশা তো থাকা জরুরি, প্রত্যাশা থাকতেই হবে এবং কালকে পজিটিভ কিছুই হবে। এবার আমি ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে যেতে চাই। আজকে আপনারা এনসিপির পক্ষ থেকে স্বাক্ষর করেছেন জুলাই সনদে, কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সনদে শর্ত সাপেক্ষে স্বাক্ষর করেছি। এই শর্ত সাপেক্ষে স্বাক্ষর করার ব্যাপারটি কেমন, একটু যদি বুঝিয়ে বলেন। শর্ত সাপেক্ষে বলেছে যে জনরায় এবং গণভোটের যে রায় সেটাকে বাস্তবায়ন সাপেক্ষে। মানে প্রথমত দেখেন, আমরা কখন সাইন করি নাই, যখন মনে হয়েছিল যে সরকার প্রথমে একটা কিন্তু আমাদের ডিক্লিয়ারেশন দিল, প্রথম একটা সাইন করলো, কিন্তু কাজে আসলো না। এরপরে বুঝলাম যে যখন আমাদের একটা রিয়েলি একটা সনদ, জুলাই সনদের ইস্যু, যেটাকে অনেক দিন ঐক্যমত্য কমিশনে আমরা কাজ করেছি, এবং পুরো বেসিক্যালি এই জুলাই অভ্যুত্থানের মেইন আকাঙ্ক্ষাটা জুলাই সনদ, এবং সবাই মিলে এগ্রিড করেছি, সেটাই যখন লিগ্যাল ভিত্তি নিয়ে কোশ্চেন চলে আসছিল, তখন কিন্তু আমরা সাইন করি নাই। যে গভর্নমেন্টকে প্রেশারে রাখতে হবে যে এই যে জুলাইয়ের অভ্যুত্থানের কারণে আপনি সরকার হয়েছেন, এখন ইলেকশন হচ্ছে, সব কিছু কিন্তু একটা জিনিসের কারণে হয়েছে, 24 সালের অভ্যুত্থানের কারণে। সেই জিনিসটাকে যেন ম্যান্ডেট নষ্ট না করতে পারে, তখন আমরা প্রেশার রাখার জন্য আমরা সাইন করি না, যে যেন গভর্নমেন্ট এটাকে আদেশ জারি করে, তাহলে আমরা সাইন করবো। আমরা কয়েকটা বলছিলাম যে রাষ্ট্রপতির আদেশ লাগবে, আমরা বলছিলাম যে, যদিও আমরা বলছিলাম প্রধান উপদেষ্টার আদেশ, কিন্তু ওনারা রাষ্ট্রপতির আদেশ করেছিল। এরপরে গণভোটের ইস্যুটা আসছে, যে গণভোট এক্সিকিউশন করতে হবে। এই গণভোট নিয়ে দোলাচল করা হয়, চেষ্টা করা হয়েছিল যে হা না ভোট থাকবে না, স্পেসিফিক থাকতে হবে 84টা কোয়েশ্চেনে, কিন্তু পরবর্তীতে আমরা প্রেশার দিয়েছি না, হা নাতেই থাকতে হবে। তো ফাইনালি হা না ওকে হয়েছে। এখন আমরা দেখতেছি এক্সিকিউশনের পালা। সুতরাং আমরা যদি কখনো যেন বলতে না পারি যে বিতর্ক থাকে যে এখানে এনসিপি স্বাক্ষর করে নাই বা জুলাই অভ্যুত্থানের শক্তি স্বাক্ষর করে নাই, এই জন্য নাহিদ ইসলাম এবং আমাদের টিম মনে করেছে যে এখন এসেছে এক্সিকিউশনের পালা। সুতরাং আমরা এই জিনিসটাও যেন বিতর্ক না রাখতে চাই যে আমরা সাইন করে নেই। সুতরাং সাইন করে আমরা বার্তা দিলাম যে এখন পালা হচ্ছে এক্সিকিউশনের। সুতরাং নোট অফ ডিসেন্ট বলে কিছু না। নোট অফ ডিসেন্ট মানে আমরা 4 জন মিলে কথা বলতেছি, আমরা ডিসকাশন করার পর একটা এগ্রিমেন্টে হলাম, কিন্তু এক দুজন একটা আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট দেখাচ্ছে না, এটা এরকম হতে পারে, এরকম হতে পারে। সুতরাং বাট আমরা সবাই মিলে একমত হয়েছি যে এইটাই করবো। সুতরাং নোট অফ ডিসেন্ট ডাজন্ট ম্যাটার, বাট এটা হচ্ছে আমরা সবাই মিলে একমত হয়েছে কিনা। তো একমত হওয়ার পর গণভোট হচ্ছে সর্বোচ্চ রায়, দ্য পিপল, ডিরেক্টলি পিপলের ম্যান্ডেট যেটা থাকে সেটা হচ্ছে গণভোট।
সুতরাং সেটা এখন এক্সিকিউশনের সময়, যেটা আপনি বলে যে জুলাই সংস্কার পরিষদ নামে এখন আসার কথা, সরি সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, দুইটা আমাদেরকে পার্লামেন্ট মেম্বার হিসেবে দুইটা রোল প্লে করার কথা। সেটা আগামীকাল দুইটা শপথ হওয়ার কথা। কারণ প্রথম আমরা 180 দিন বলা আছে যে যেগুলোকে রেকটিফাই করার কথা, যে 84টাকে, সেটাকে আমরা এখন ডিবেট করব, এটা কি কনস্টিটিউশনে কতটুকু পরিবর্তন করব। এবং আপনারা জানেন কিনা, আমরা রিফর্ম এবং অ্যামেন্ডমেন্ট নিয়ে যে অনেক কোয়েশ্চেন, অনেকে না জানার কারণে ঝামেলা করে। রিফর্ম হইলে কখনো সেটা এই পার্লামেন্টে করা যায় না, রিফর্মটা করতে হয় আগে। কারণ রিফর্ম হওয়ার পরে তারপরে সেই কনস্টিটিউশনটা পাই, সেটার উপর শপথ নিয়ে কিন্তু গিয়ে কী করতে হয়, অ্যামেন্ডমেন্ট করতে হয়, ছোটোখাটো বিষয়। সুতরাং এখন যারা পার্লামেন্ট মেম্বার আছে, বেসিক্যালি আমরা গণপরিষদ সদস্য হচ্ছি, সংবিধানে যেগুলো আমরা এগ্রিড করেছি গণভোটের মাধ্যমে সেগুলোকে আমরা সংস্কার হবে, সেই কনস্টিটিউশন বেসিক্যালি আমরা পরবর্তীতে আমরা পার্লামেন্ট মেম্বার হিসেবে কাজ করব ওইটাকে আপহোল্ড করার জন্য। এখন যদি আপনি আগের সংবিধানকে আপহোল্ড করার জন্য করেন, তাহলে এই জুলাই সনদের কিছু মূল্য থাকে না। দ্যাট ইজ দ্য বেসিক কোয়েশ্চেন। সো সেই জায়গা থেকে নাহিদ ইসলাম বলেছেন যে আমরা এক্সিকিউশনের শর্ত সাপেক্ষে মূলত সাইনটা করলাম। জি, শুভ কিপ্রিয়া, আপনার কাছে কি মনে হয় এই যে কালকে শপথ অনুষ্ঠান, কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না যে সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপির সংসদ সদস্যরা, যে নবনির্বাচিত সংসদ সদস্যরা, তারা নেবেন কি নেবেন না, এবং নাহিদ ইসলাম আজকে স্বাক্ষর করেছেন জুলাই সনদে, এত মাস পরে এসে এনসিপি স্বাক্ষর করলো, কিন্তু তারপরেও আবার সেখানে শর্ত সাপেক্ষে স্বাক্ষর করার ব্যাপারটি, এবং যেটি ডক্টর মুজাহিদ বলছিলেন যে তারা আসলে নোট অফ ডিসেন্টের ব্যাপারগুলো পুরোপুরি অগ্রাহ্য করছেন, যে নোট অফ ডিসেন্ট আছে বলে তারা মনে করছেন না। এই সবগুলো বিষয়ে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা একটা খুবই ক্রান্তিকাল অতিক্রম করে আজকের জায়গায় এসেছি, এবং আগামীকাল থেকে শুরু হবে যে এই ক্রান্তিকালকে আমরা কতটা যোগ্যতার সঙ্গে মোকাবেলা করে একটা জনপ্রত্যাশাকে বাস্তবায়িত করতে যাব। একটা হচ্ছে যে আমাদের তো গণভোট হয়েছে, গণভোটে সুস্পষ্টভাবে 4টা প্রশ্ন ছিল, হ্যানা ভোট ছিল, এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আজকে সংসদ সচিবালয়ের চিঠিগুলো যদি আপনি দেখেন, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে প্রথমে কি বলে যে এমপিরা শপথ নেবেন, পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন, এভাবেই বলা আছে। তো এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে বিএনপির দিক থেকে আমরা পরিষ্কার কোনো সিগন্যাল পাই নাই। সালাউদ্দিন সাহেব বোধহয় একটা স্টেটমেন্ট এরকম দিয়েছেন, কিন্তু ওরকম কোনো পরিষ্কার কিছু নেই। এবং দল হিসেবে বিএনপির যে জেস্চার আমরা দেখছি, কি পরিষ্কার স্টেটমেন্ট এই জন্য দিচ্ছেন না যে ওনারা নিজেরাও জানেন না যে কালকে কি করবেন? সেটা আমার মনে হয় যে একটা অস্পষ্টতা কোথাও একটা আছে, বা এবং অথবা সিদ্ধান্তটা একটা সেন্ট্রাল জায়গা থেকে আসবে, সেটা হয়তো এখনো আসে নাই, সেটা কালকে দেখা যাবে। এখন পর্যন্ত মানে একই সঙ্গে তো অনেকগুলো সিদ্ধান্তের ব্যাপার, কে মন্ত্রী হচ্ছেন, ধরেন বাজারে তো হাজার রকমের গুজব, কে মন্ত্রী হচ্ছেন, কে রাষ্ট্রপতি হচ্ছেন, তো সেই সম্পর্কে দলের লোকও কিছু জানে না, আমরাও কিছু জানি না, আমরা সব এর মধ্যে আছে, হয়তো সেন্ট্রাল নেতৃত্ব থেকে এটা আসবে। তবে আমি যেটা বলতে চাই যে এই নির্বাচনের পরে নির্বাচনকে মানুষ যেভাবে নিয়েছে, এবং নির্বাচনে যারা অংশ নিয়েছেন তারা নির্বাচনকে যেভাবে অ্যাকসেপ্ট করেছেন, ধরেন এই নির্বাচনে কিন্তু কেউ বলে নাই যে আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলাম, এটা বলে নাই। আবার তারেক রহমান সাহেব যেভাবে ধরেন জামাতের লিডারের সঙ্গে দেখা করলেন, নাহিদ সাহেবের সঙ্গে দেখা করলেন, পীর সাহেবের সঙ্গে দেখা করলেন, এই যে জেস্চার, সুতরাং এই জেস্চার একটা সুস্পষ্ট ইঙ্গিত দেয় যে একটা সুন্দর দিকে দেশ যাবার সম্ভাবনা তৈরি হয়েছে। আবার একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে বিএনপির মাথায় কিন্তু একটা বিরাট বিপদের ভারও যুক্ত হয়েছে। এই যে 2/3 মেজরিটি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2/3 মেজরিটি কোনো সুফল কখনো আনে নাই। 73 সালের সংসদ নির্বাচনে আনে নাই, 79 সালে আনে নাই, 88 সালে আনে নাই, শুধু আনে নাই না, 2/3 মেজরিটির পরপর কিন্তু একটা বড় বিপর্যয় আমাদের রাজনৈতিক ইতিহাসে আছে। সুতরাং বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, নিপীড়নের মধ্যে ছিল, ক্ষমতায় গেছে, ক্ষমতায় এসছে, সুতরাং তারা একটা দায়িত্বশীলতার মধ্য দিয়ে অতিক্রম করবে বলেই আমার ধারণা। যদিও এই বিতর্কটা একটু টেনশনটা তৈরি হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে নাহিদ সাহেবরা যেহেতু আজকে সই করেছে, সেই সই করাটাও হয়তো একটা ইঙ্গিতের অংশ যে ঠিক আছে, কালকে আমরা সবাই মিলে শপথ নেই, তারপরে পার্লামেন্টে যে ডিবেট করি কি করা যায় কি করা যায় না। কারণ সামনে কিন্তু এখন 3টা জিনিস, একটা ছিল আমাদের এই আপনার অভ্যুত্থানের পর। একটু যদি আপনাকে এই জিনিসটি জানতে চাই, সেটি হচ্ছে যে বিএনপির তো নিশ্চয়ই একটা প্রস্তুতি ছিল যে বিএনপি ক্ষমতায় যাবে, নিশ্চয়ই এটা তাদের জন্য একটা খুব বড়সড় সারপ্রাইজ হয়ে গিয়েছে, এরকম না? তাহলে সেই প্রস্তুতিও নিশ্চয়ই তারা আগে থেকে নিচ্ছে। তাহলে আজকেই কেন সিদ্ধান্ত নিতে হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদে তাদের সংসদ সদস্যরা শপথ নেবেন কি নেবেন না, মন্ত্রিসভায় কারা যাবেন যাবেন না, এই সব বিষয়গুলো আজকেই পরীক্ষার আগের রাতে পড়ার মতো কেন হবে? তো হাতে ওই ডাটা ছিল না যে তারা কত আসন পাবে, গণভোটের রেজাল্ট কি হবে, এগুলো তো আর নিশ্চয়ই মানে অ্যাকুরেটভাবে থাকার কথা না, অনুমান হয়তো ছিল, বাস্তবতা আরেকটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এইবার একটা শক্ত বিরোধী দল আছে, ঠিক আছে, শক্ত বিরোধী দল আছে, এবং অ্যাপার্ট ফ্রম দ্য শক্ত বিরোধী দল
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটা শক্তি গোটা রাজনৈতিক মনস্তত্ত্বে বিরাজমান, এটা কিন্তু খুব একটা বড় জিনিস। যে কেউ যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে যাওয়ার মতো একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, আমরা এটা দেখেছি। এবং এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই কালচারটা তৈরি হয়েছে। এটা যে কোনো নির্বাচিত সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তার যে কোনো সিদ্ধান্ত যদি অজনপ্রিয় হয়, কারো যদি মনোপুত না হয়, সে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে যাবে। এবং যেহেতু 2/3 মেজরিটি পেয়েছে, সেটা কিন্তু একটা বিরাট রেসপন্সিবিলিটির জায়গাও, খুব সেন্সিটিভ রেসপন্সিবিলিটির জায়গা। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কিন্তু একটা দীর্ঘদিন গণতন্ত্রের বাইরে ছিলাম, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেরকম নাই। আমরা বরং কালকে আশা করছি যে আমাদের মানে নতুন সরকার হয়তো এমন একটা ঘোষণা দেবেন যে অমুক তারিখে আবার নির্বাচন হবে 5 বছর পরে, ঠিক আছে, এই সংস্কৃতি শুরু হবে। আমরা আশা করছি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম জিরো টলারেন্স, এবং আমরা আশা করছি যে সরকার ঘোষণা দেবেন যে কোনো জায়গায় দলীয় মানে যে আমাদের যে সব জায়গায় দলদাস একটা কালচার তৈরি হয়েছে ব্যুরোক্রেসিতে, সব জায়গায় না, এটা পেশাগত এবং যোগ্যতার ভিত্তিতে সেখানে আমাদের লোক যাবে এবং তারা সেইভাবে পারফর্ম করবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, যে দায়িত্ব আমাদের পড়েছে এবং যে জনপ্রত্যাশা আমাদের মধ্যে আছে, সেটাকে পারফর্ম করা কিন্তু অত সোজা বিষয় না। সুতরাং একটা রাজনৈতিক জনআস্থার পরিবেশ খুবই জরুরি। আমার ধারণা যে একটা বিরতিতে যেতে হচ্ছে শুভ কিবরিয়া, আপনার এই আশা আসলে কতটা বাস্তবায়িত হবে সেটা দেখার জন্য কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। না, কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে তো আমরা এই জায়গায় এসেছি, আমাদেরকে আশা রাখতে হবে, আশাকেই জাগিয়ে রাখতে হবে, এবং রাজনৈতিক দলগুলো সেই শুভবুদ্ধির পরিচয় দেবেন। ফিরে এসে আমরা এই আলোচনায় আসবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম, এবং আমরা জানতে পেরেছি এই মাত্র পাওয়া খবরে যে কারওয়ান বাজারে একটি আগুন লাগার ঘটনা ঘটেছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, যদি সেখান থেকে সবশেষ আপডেট আমাদেরকে জানান। হ্যাঁ, ফ্রেম দেন। ঘটনা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা ঠিক রাত 10টার দিকে তারা এই আগুন লাগার ঘটনার খবর পায়। এর পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে। এর পরপর আমরা দেখেছি এরপরেই আরেকটি ইউনিট যুক্ত হয়। অর্থাৎ এখন পর্যন্ত মোট 5টি ইউনিট ফায়ার সার্ভিসের এই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। একটু যদি জানিয়ে রাখি যে এটি ঠিক কারওয়ান বাজারের অর্থাৎ পিসিবি ভবনের পাশেই এই একটি ভবনে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়। এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি যে স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন, তারাও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। বলা চলে এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ হয়নি, কেননা ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও আমরা দেখছি যে তারা আগুন নির্বাপনের জন্য চেষ্টা করছেন। পাশাপাশি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু অর্থাৎ একটি কাঠের কারখানা রয়েছে, সেটি দিয়ে কিন্তু প্রথমেই আগুনের সূত্রপাত হয়। এর পরপরই কিন্তু এর পাশের যেই একটি ভবন রয়েছে, সেই ভবনেও কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে আগুনের ধোঁয়াই শুধু দেখা যাচ্ছে, অর্থাৎ এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ হয়নি। তো এই ছিল আসলে কারওয়ান বাজারের আগুনের সর্বশেষ। সম্রাট, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠান দেখছেন আপনারা। আবারও আলোচনায় ফিরে যেতে চাই। মাহমুদা হাবিবা, আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জনাব সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে এতগুলো হয়, এর পরে হলে হতে পারে, কিন্তু গণভোটে হ্যাঁ জয়ী হয় এখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা রয়েছে, এবং এটি নিয়ে অনেক দিন ধরে আলোচনা হয়েছে, সবকিছু হয়েছে। এখন এসে আবার নতুন করে এই বিতর্ক কতটা জরুরি, বা এটা আসলে বিএনপিকে রাজনৈতিকভাবে কতটা সহায়তা করবে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো সুস্পষ্টভাবে তার অবস্থান, যেটা কিছুক্ষণ আগে আমার সম্মানিত সহ আলোচক বলছিলেন, যে নোট অফ ডিসেন্ট দিয়ে তারা এই বিষয়টাই মানে একমত হয়েছেন। এবং আমরা প্রত্যেকে আমাদের চাওয়া, আমাদের সংস্কার প্রস্তাবনা, আমাদের যার যেটা অবস্থান, সেটা নিয়ে আমাদের ভোটারদের কাছে গিয়েছি। কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সমগ্র দেশের ভোটারদের একটা খুব স্ট্রং ম্যান্ডেটও পেয়েছে। তাদের সমস্ত কর্মকাণ্ডের, তাদের সমস্ত পরিকল্পনার, তাদের সমস্ত সংস্কার প্রস্তাবনার কাজে এই পয়েন্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। এখানে যেহেতু আমরা তো আর কোথাও এখানে ডিসএগ্রিমেন্ট নাই, এইটা কি কোথাও বলা আছে কি জুলাই সনদে যে এটা একই সাথে এই সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও ফাংশন করবে। এই সংসদ, আপনাকে আবারও কথাটা কোট করি, একটা ফাংশনাল সংসদ যেটাতে আপনি শপথ গ্রহণ করবেন সদস্য হিসেবে, সেই সংসদ উইল অ্যাক্ট অ্যাজ অ্যান মানে সংস্কার পরিষদ, তাই তো? নাকি এটা আলাদাভাবে আবার ওটাকে জন্য আপনি শপথ নিয়ে ওটা আলাদা করবেন? এই জিনিসটা মানে এই ডিভিশনটা আছে কিনা ব্যাখ্যাটা যেহেতু নাই, কাজে হয়তো কথাটা এসেছে, কিন্তু এমন কোনো পয়েন্টে আমরা দাঁড়িয়ে নাই যেটাতে আমাদের মধ্যে মানে আবারও বলি, আমাদের সবার তো টার্গেটটা দেশের এই সংস্কারগুলো করে বের হয়ে আসা। আমাদের প্রত্যেকের টার্গেট একটা বেটার বাংলাদেশ উপহার দেয়। আমাদের প্রত্যেকের টার্গেট এই যে সমগ্র জাতি, আপনাকে বলতে গেলে আমাদের বলতে হয় অলমোস্ট কত পার্সেন্ট ভোট পড়েছে আমাদের, 59 বা 61, 68%, 68 point something, which is a huge number of vote. এটা সমগ্র মানে সাধারণ ভোটের কথা বলছি আমি। গণভোটে হয়তো কেউ বিরত থেকেছেন, কিন্তু সাধারণ মানুষেরা কিন্তু ম্যান্ডেট জানিয়েছেন তাদের। এই ম্যান্ডেটটাকে বাস্তবায়ন করার পথে অসংখ্য ছোট বড় প্লাস মাইনাস থাকবে, কিন্তু এইটা বোঝায় না যে এটা করা সম্ভব নয়। এত দূর হেঁটে আসা হয়েছে, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। সেখানে হয়তো আপনারা যেভাবে দেখছেন বা অন্য রাজনৈতিক দল কিংবা এনসিপি যেভাবে দেখছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়তো তার মতো করে দেখছেন, কিন্তু সেইটার যে কোনো মানে কমন পয়েন্ট বেরোবে না, এটা আমি বিশ্বাস করি না। এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন, আপনি এই সংসদ যখন অ্যাক্ট করবে 180 দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই মানে সময়সীমা বেঁধে দেওয়া আছে, এইটা আবার কিন্তু স্পষ্ট 180 ডেজের মধ্যেই আপনাকে এই মানে সংস্কার প্রস্তাবনাগুলো যেগুলো তো ঐকমত্য হয়েছে সেগুলো করে আসতে হবে। কাজে এই যে 180 দিনের একটা বাধ্যবাধকতা কিন্তু আছে। এই পর্যন্ত যেই সংসদটা নির্বাচিত, সংসদটাই তো সংস্কার পরিষদ হিসেবে ফাংশন করছে, তাই না? কাজে এই জায়গাটাই সংবিধানে এটা কিন্তু একটা স্পেশাল একটা সিচুয়েশনে বাংলাদেশ এখন রান করছে। বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার বলুন, যাই বলুন, অনেক কিছুই কিন্তু নেসেসিটি অফ মানে ডক্ট্রিন অফ নেসেসিটি যেটা বলা হয় সেইটার আওতাতে চলছে। এইখানে সরকারের মেয়াদ বা নির্বাচনে আমি অনেক তর্কাতর্কির জায়গা আছে, বললে অনেক কথা বলা যায়। অনেকেই প্রশ্ন তুলেছেন যে 26-এর নির্বাচন আবার কিভাবে সংবিধান সম্মত হয়। হয়তো 26-এর মানে নির্বাচন তো অবশ্যই সংবিধান সম্মত হয়, কারণ বাংলাদেশের সরকারের কোনো মেয়াদ নাই। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সংবিধান অনুযায়ী কিন্তু সংসদের মেয়াদ আছে। ওই সংসদ যেই মুহূর্তে ভেঙে যাবে ওই সরকার ডিসলভ হয়ে যাবে। কাজেই সংসদ ভেঙে যাওয়া থেকে 30 দিনের 90 ডেজের মধ্যে আপনাকে নির্বাচন অনুষ্ঠান করতে হবে, যেটা এখানে মানে 18 মাস হয়েছে। ফলে এটা ওভারডিউ ইলেকশন, যেটা যদি আপনি সংবিধানটার কথা মাথায় রাখেন, যেটা বেসিক্যালি উপায় নেই তোর মাথায় না রেখে ইন্টারিম গভর্নমেন্ট এই সংবিধানের আওতায় কি শপথ নেন নেই? এই যে সরকার পরিচালনা হয়েছে, যেভাবেই পরিচালিত হয়ে থাকুক, সেটা তো মানে কোর্টের একটা অধ্যাদেশ বা একটা সুপ্রিম কোর্টের অধ্যাদেশ এবং একটা মানে একটা এবং ওপরে আপনার সংবিধানের উপরেই তো এসেছে। এই রাষ্ট্রপতিই তো আমাদের শপথ পড়িয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে। কাজে এই জায়গাটায় নানা ধরনের বাত্যয় থাকতে পারে, আমার মতামতের, তার মতামতের, এখানে হয়তো বিশেষজ্ঞ হিসেবে ভাইয়েরও একটা মতামত থাকতে পারে। এন্ড অফ দ্য ডে আমাদের টার্গেট তো বাংলাদেশের বেটার কিছু। কাজে আগামীকালকে আমাদের শপথের দিন। আমি বিশ্বাস করি যে যেটুক মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেটা স্ট্যান্ড, সেটাও আপনারা দেখতে পারবেন, এবং সেটা নিয়ে এত স্পেকুলেশনের আসলে সুযোগও নাই, কারণ কালকের শপথ তো আর পিছিয়ে যাচ্ছে না কোনোভাবে। এমন তো না যে আমরা ঘোষণা দিয়েছি যে আমরা শপথে যাবো না। কাজে বিতর্কেরও আমি সুযোগ দেখছি না। দেখুন, সাইলেন্ট থাকাটা বা সব বিষয়ে ব্যাখ্যা করার তো প্রয়োজনও নাই, যেখানে অ্যাকশন এনাফ। আগামীকালকে এটা কি মাহমুদা হাবিবা, এটা কি 2/3 সংখ্যাগরিষ্ঠতা যেহেতু বিএনপি পেয়েছে, সেই জন্য এক ধরনের কি বলবো একটা ইগো দেখানো? মানে এটা আসলে কেন ইগো নয় তো। 2/3 ম্যান্ডেট মানেটা কি? না তাহলে এটা না দোলা 2/3 ম্যান্ডেট মানেটা কি আপনি বলুন। আপনি আমাকে বলুন আপনাদের কাছে এটা 2/3 ম্যান্ডেট হলো যে বাংলাদেশের জনগণের অধিকাংশ জনগণ আপনার মত পথ আদর্শ, আপনার সংস্কার প্রস্তাবনা, আপনার রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র নিয়ে আগামীকের যে ভাবনা, সেটার সাথে সহমত জ্ঞাপন করেছেন। এটা খুব ছোট বিষয় নয়, কিন্তু এটা অহংকার করারও কোনো বিষয় নয়। কারণ যারা পেয়েছেন, যারা জিতে এসেছেন, যেমন এই মাত্র কথা হচ্ছিল আমাদের সম্মানিত মেম্বার অফ পার্লামেন্টের সাথে, এই আমার পাশে বসে আছেন ডক্টর ভাই, আপনার নামটা ডক্টর হ্যাঁ মুজাহিদ ভাই।
উনি তো ব্যাপক ভোটে তার এলাকায় জিতেছেন, তার এলাকার লোকজন তো তাকে সমর্থন দিয়েছে, ঠিক আছে? এইটা নিয়ে তো আমার দম্ভ করার কোনো সুযোগ নাই। আপনি যেটা বলছেন ইগো, এটা ইগোর কিছু নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও বহু কিছুতে অনেক স্লো রেসপন্স করেছে। আপনাকে বুঝতে হবে যে আমরা অনেক কিছু, আমরা কিন্তু একটা সরকার একাধিকবার সরকার পরিচালনা করে এসেছে, আমাদের অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা আছে, আমাদের ভুল ত্রুটি আছে, আমাদের উত্তরণের চেষ্টা আছে। কাজে আমরা সর্বোচ্চ জন আকাঙ্ক্ষার সাথে অন্য দলগুলো যারা আমাদের দেশ পরিচালনার অংশীজন হবেন, তারা তো কেবল এবার বিরোধী দল হবেন না। বাংলাদেশ জামাত ইসলামী বলুন, এনসিপি বলুন, অন্যান্য যে দলগুলো বা স্বতন্ত্র প্রার্থী যারা এসেছেন, তারা প্রত্যেকে এবার আমাদের দেশ চালানোর অংশীজন হবেন। কাজে এখানে ইগোর তো কোনো সুযোগ নাই। কিন্তু আমি আমার অবস্থান থেকে সবচেয়ে মানে এটাকে আমি কি বলবো, সবচেয়ে অ্যাকোমোডেটিভ অপশনটাই আমাকে যেতে হবে। সেটাই দল যতক্ষণ কথা না বলছে আমার আসলে বলার সুযোগ নাই। কিন্তু আমি আমার দলের কাছে যেহেতু এখন পর্যন্ত আশাহত হওয়ার মতো কিছু ঘটেনি, আমি এটা মনে করি না যে আগামীতে আশাহত হওয়ার কোনো সুযোগ আছে। আগামীকালকে সংসদের সদস্যরা শপথ নিচ্ছেন। আমি প্রত্যাশা করছি মন্ত্রিপরিষদও মন্ত্রিপরিষদও ঘোষিত হবে। বাংলাদেশ সেক্টর আগামীকালকে থেকে নতুন বাংলাদেশের একটা জার্নি শুরু হবে। সেখানে এই বিষয়টা যেটা তাদেরও প্রত্যাশা, দেশের মানুষের একটা প্রত্যাশা, নিশ্চয়ই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে সেটেল হবে। ডক্টর আতিক মুজাহিদ, আজ বায়তুল মোকাররমে আপনাদের জোটের একটা প্রতিবাদ সভা ছিল এবং সেখান থেকে বেশ কঠোর ভাষায় নির্বাচনের সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে এটি ম্যানেজ করে এই নির্বাচন করা হয়েছে। বলা হয়েছে ইঞ্জিনিয়ার তারেক রহমান, কারণ তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন। এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? আপনি তো এই নির্বাচন থেকে এমপি হয়ে এসেছেন। না, সেটা তো একটা দলীয় বিবৃতি দিয়েছে, সেটার ব্যাপারে তো আমি মন্তব্য করতে পারি না। ওনার একটা বড় মন্তব্য করেছেন, সেটা না। আমি একটু ওনার কথাটা, আমি আপনার কথা আসবো। উনি যেটা সংস্কার নিয়ে কথা বলেছেন, আমি খুব ভেরি স্ট্রেইট, ঘুরানো পেঁচানোর কিছু নাই। যেখানে আমরা অনেক দিন ধরে ঐক্যমত্য কমিশনে কথা হয়েছে, খেয়াল করেন, কিন্তু আমরা প্রায় অনেকগুলো টাকা ব্যয় হয়েছে, অনেক দল একসাথে বসেছি, আমরা 25টা দল সাইন করেছি আমরা, তাই না? এটা বাংলাদেশের কি জন্য সংস্কার পরিষদটা হচ্ছে? এক নম্বর হচ্ছে, এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না, কনস্টিটিউশনে অ্যাড হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা কোনো সরকারের আন্ডারে থাকবে না, এটা স্বতন্ত্র কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান হিসেবে থাকবে, যাদের নিয়োগ প্রক্রিয়া ঝামেলা না হয়। তত্ত্বাবধায়ক সরকারটা ইভেন কোনো দলীয় সরকারের আন্ডারে যেন না যায় সিস্টেমেটিক্যালি। ক্যান ইমাজিন জাস্ট মেজর ইস্যুস যেটা বাংলাদেশে পাওয়ার ট্রানজিশনের সমস্যা হয়, সেগুলোর কিন্তু করার জন্যই, সংবিধানে ইনপুট করার জন্যই, পাওয়ার ব্যালেন্স করার জন্যই মূলত সংবিধান সংস্কার পরিষদ করা হচ্ছে। এইটার সাথে যদি না হয়, না গ্রহণ করা হয়, এটাকে লেট করা হয়, বিভিন্ন অজুহাত সিস্টেম করা হয়, তাহলে বুঝতে হবে যে আগের সেটেলমেন্টটাই আমরা চাচ্ছি। একক পাওয়ার, একক কর্তৃত্ব, কোনো ধরনের, মানে আমি কীরকম সিস্টেমটা, রাষ্ট্রপতি আমি নিয়োগ দিব, রাষ্ট্রপতির মাধ্যমে আমি তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিব, তার মানে আপনারই লোক। খেয়াল করেন, বিএনপি তো অ্যাটলিস্ট সাইন করেছিল, আপনারা তো সাইন করতে অনেক সময় লেট করেছে। আমি তো বললাম ব্যাখ্যা আছে, আমরা প্রেসার দেওয়ার কারণে তো হয়েছে, আমরা তো আইনি ভিত্তির কারণে সাইন করিনি। আপনারা সবাই যার যার মতো করে। আমার কথা না, আপনার কথা আমরা ফোকাসটা গেছিল আইনি ভিত্তি দরকার। আচ্ছা খেয়াল করেন, আমার কাছে আইনি ভিত্তি দরকার। বিষয়টা হচ্ছে, আমি যে এজেন্ডা দিয়েছি, এজেন্ডা কি আমার ব্যক্তি দলীয় এজেন্ডা? একটা সরকার দুইবার না হোক, প্রধানমন্ত্রী না হোক, আপনার বিচারপতি নিয়োগটা আমি বলি, ধরলাম বিচারপতি নিয়োগটা স্বচ্ছ হোক, কোনো দলীয় না হোক, এটা কি কোনো ব্যক্তি দলীয় এজেন্ডা? আপনিও বিচার পাবেন। তাহলে সাইন করতে দেরি করলেন? কে সাইন করতে দেরি করলাম? হচ্ছে আমরা বলছি যে আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত আমরা সাইন করবো না। আইনি ভিত্তি ছাড়া যদি আপনি যে সাইন করেন, পেপার একটা জাস্ট সাইন করার পর বলে যে আইনি ভিত্তি নাই, তাহলে আপনি কি করবেন? তাহলে জনগণের কাছে দায়বদ্ধতা থেকে বলা হয়েছে। তো এই জন্য আমার স্ট্রেইট কথা, এটা নিয়ে স্ট্রেইট যে সংবিধান আবার রিফর্ম কাউন্সিল, সেটা যেন থাকে, সংসদ সদস্য হিসেবে আমরা রিফর্মটা করতে চাই। 2 নম্বর যেটা মন্তব্য করলেন, রিগড কিনা বা ম্যানেজ ইলেকশন কিনা, অনেক জায়গায় আজকে টিআইবি 70টা আসনে 21% কথা বলেছেন। যদি এরকম হয়ে থাকে, যেমন আমরা বাহিরে এটা হয়নি, বাহিরে কোনো জায়গায় আমরা দেখিনি যে ব্যালট মারে, ভিতরে ইন্টারনাল অনেক জায়গায় হয়েছে, এরকম কিছু জায়গায় অভিযোগ এসেছে। এরকম সেটা বাহিরে আর বাহিরে, ভিতরে বোঝেন, বাইরে যদি আর্মি ছিল, আর্মি কোনো জায়গায় আপনার সেন্টার দখল করার মতো পজিশন দেয়নি। ভিতরে কিভাবে হয়েছে, এজেন্ট সাপোজ বিভিন্ন দলের ছোট ছোট দল, মানে কেন্দ্রের বাহিরে, কেন্দ্রের ভিতরে যেটা হয়েছে, আপনার প্রিজাইডিং অফিসার যারা সহকারী ছিল, পাশাপাশি যারা মনে করেন যে আমাদের বিভিন্ন দলের এজেন্ট থাকে না, অনেক দামি এজেন্টকে সব কিনে নিয়েছে বিএনপি, সবগুলো বিএনপির এজেন্ট, কেউ নাম দিয়েছে আম্মারকার এজেন্ট। অনেক জায়গায় আমি ইভেন এমন জায়গায় পেয়েছি 2 জন এজেন্ট বিএনপির। আমি পরে গেছি, আপনি কই থেকে আসলেন, পরে আমি প্রিজাইডিং অফিসারকে বলে। তো এরকম কিছু জায়গায় ভিতরে ঘটেছে। বাট ওভারঅলি যেটা ঘটেছে, বললাম যে আপনার অন্য ইলেকশনের তুলনায়, এটা সত্য কথা বলতে, যে কোনো কিন্তু ওই পরিমাণ ক্যাজুয়ালিটি হয় নাই। খেয়াল করছেন কিনা? ইলেকশন মানে কিন্তু অনেক লোক মেরে কেটে শেষ করে ফেলে, এটাকে আমরা অহরহ দেখেছি। সেই জিনিসটা খুবই সিম্পলি অনেক ভালো হয়েছে, এটাকে আমার স্বীকার করতে হবে। এছাড়াও যেগুলো হয়েছে সেগুলো তো হয়েছে। জি জি, ম্যানেজ করার নির্বাচনটা কেন বলছেন? কে কাকে ম্যানেজ করেছে? ম্যানেজ আমি আসলে যেটা শুনি নাই বিষয়টা,
আপনি যেটা বক্তব্য দিয়েছেন আমি সারাদিন ব্যস্ত ছিলাম। আমি বক্তব্য দিইনি, মানে আপনার যেটা আপনাদের বললেন জোটের কোটেশন নেতারা করলে বক্তব্য সম্ভবত দিয়েছেন। মামুনুল হকের কোটেশন মোস্ট প্রবাবলি, নাকি কে বলছেন? কয়েকজন বলেছেন যে ম্যানেজ করে ম্যানেজ করেছে ওনারা, হয়তো স্পেসিফিক্যালি ওনারা কয়েকটা আসনের ব্যাপারে 32টা আসনের ব্যাপারে বলেছে, অভিযোগ দিয়েছে যে 32টা আসনের ব্যাপারে রেজাল্টগুলো রাত্রে এসে চেঞ্জ হয়েছে, এরকম বলেছে অনেক জায়গায়। নাসিরউদ্দিন পাটোয়ারি, মামুনুল হক, তাই মিডিয়াতে আপনারা যে বলছেন মিডিয়াতে 2 রকম রেজাল্ট পেয়েছি আমরা, এক সময় পর্যন্ত স্টপ হয়ে গিয়েছে, মানে সন্দেহের একটা অবকাশ রয়েছে। সুতরাং এই বিষয়গুলোতে অনেক সময় সন্দেহ তৈরি হবে। সাপোজ এটা আপনি যদি দেখেন যে এক এক ধরনের রেজাল্ট চলে আসে, তখন মামুনুল হকের তো একটা সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে ওনার ব্যালট পেপারের এক পাশে, ওনারটা যেহেতু সবার নিচে, ওনার পাশে ফাঁকা জায়গা ছিল, ওনার মতে যে অনেকে ফাঁকা জায়গায় ওনার হয়ে সিল মেরেছেন, মানে ওনার মার্কায় সিল মেরেছেন কিন্তু ফাঁকা জায়গাটায় মেরেছেন পাশের, এবং সেটা ওনারটা কাউন্ট করা হয়নি, কিন্তু মির্জা আব্বাস এটা ওনার ওয়াইফ দাঁড়িয়ে থেকে কাউন্ট করেছে। যেমন ওনার ওয়াইফ দাঁড়িয়ে থাকার, ফলাফল পরিবর্তন যেমন হয়ে গেছে, ওনার ওয়াইফ সেরকম দাঁড়িয়ে থাকার কোনো নিয়ম আছে কাউন্টিং এর সময়? নাই। জি আছে, উনি প্রধান নির্বাচনী এজেন্ট। যেটাই হোক, কিন্তু আপনার দাঁড়িয়ে থাকার ওনার সুযোগ নাই। প্রধান নির্বাচন সব জায়গায় ঘুরতে পারে, কিন্তু উনি দাঁড়া থাকতে পারবে না। ওখানে গণনার সময় যে এজেন্ট সেই থাকতে পারবে। সো আমি সিস্টেম জানি। তো এইভাবে অনেক জায়গায় কোয়েশ্চেনেবল জিনিস আছে, কিন্তু ওভারঅলি যে আপনি যে কমেন্ট করছেন সেই বিষয়ে আমার যেহেতু জানা নেই, সে বিষয়ে আমি কমেন্ট করতে চাচ্ছি না। কিন্তু আমি যেটা বলতে চাই, সংস্কার কোয়েশ্চেন এবং ইলেকশন 2 ডিফারেন্ট থিংস। যেটা হয়েছে সেটা তো হয়েছে, কিন্তু আপনি এখন যেটা আসবেন যে রিফর্মের ব্যাপারে যে আমরা সবাই মিলে ঐক্যমত হলাম যে আমরা যারা পার্লামেন্টারিয়ান হব তারা প্রথম কাজ হবে অ্যাক্ট অ্যাজ এ সংবিধান সংস্কার পরিষদের মেম্বার ফার্স্ট। আমরা এটা ডিবেট করব, একটা স্বচ্ছ জায়গায় নিয়ে আসবো, দেন আমরা ফাংশন করবো পার্লামেন্ট সংসদ সদস্য, আইনসভার সদস্য হিসেবে। সেই জায়গাটাতে বিএনপির অবস্থানটা ক্লিয়ার জাতি জানতে চায়। জুলাই পরবর্তীতে আপনি সবাই আকাঙ্ক্ষা ধারণ করলেন, জুলাইকে নিলেন, কিন্তু জুলাইকে আপনি ফেলাই দিলেন। তাই এতগুলো শহীদ হওয়ার দরকার ছিল না। এই শহীদগুলোর আকাঙ্ক্ষাটাই তো মূলত ছিল যে পাওয়ার অফ ব্যালেন্স, মানে স্বৈরাচারতন্ত্র না তৈরি হওয়া, সব কাঠামোর মধ্যে যেন একটা সিস্টেম থাকে, ইনস্টিটিউশনগুলো যেন ফাংশন করে, ধ্বংস না হয়ে যায়। আমি চেঞ্জ হবো, দল চেঞ্জ হবে, কিন্তু প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে, দলীয় প্রতিষ্ঠান হবে না। সেটাই তো মূল রিফর্মের এজেন্ডা। এটা তো দলীয় এজেন্ডা না, এটা রাষ্ট্র রিফর্মের এজেন্ডা। তো সে জায়গা থেকে ডেফিনেটলি বিএনপিকে এটা কনসিডার করতে হবে। নট কনসিডার, আপনি 2 পান আর যাই পান, গণভোটটা তো তার চেয়ে বেশি। আপনি 2000 ভোটের চেয়ে তো গণভোটের বেশি ভোট পেয়েছেন। সুতরাং তাহলে জনগণ এবং বিএনপির লোক আলাদা করে ভোট দিয়েছে। বিএনপির এক গ্রুপ তো না ক্যাম্পেইন করেছে, একজন হা ক্যাম্পেইন করেছে, এরকম আছে না? তো ওভারঅলি হা জয়লে যুক্ত হয়েছে এবং অনেক ব্যবধানে হয়েছে, যেখানে 29% আর 71% এরকম হায়ের পরিমাণ। তো সে জায়গায় ডিনাই করার কোনো অপশন নেই, জনগণের ডিরেক্ট ম্যান্ডেট। আপনি 51% আপনি ভোটের তালিকায় পেয়েছেন, কিন্তু এখানে সবাই মিলে হা ভোটে তো আপনি 71%। তো সেটা অবশ্যই জনগণকে ম্যান্ডেটকে রেসপেক্ট করা উচিত এবং এইভাবে কাজ করা উচিত। এবং আমরা জি, শুভ কিবরিয়া, আপনি এই মন্তব্যগুলোকে কিভাবে দেখছেন? ইলেকশনের দিন থেকেই মোটামুটি এই ধরনের কিছু অভিযোগ এসেছে এনসিপির পক্ষ থেকে, জামায়াতের পক্ষ থেকে, যে বিভিন্ন জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আজ একটি নতুন টার্ম শুনলাম যে ম্যানেজ করা হয়েছে। আপনি কি মনে করেন যে এই নির্বাচনে ফলাফলটা ম্যানেজ করে বের করা? আমার কাছে মনে হচ্ছে এগুলো ধরেন রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল দলগুলোর তো একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকে, কিছু কথা বলতে হয়, কিছু অভিযোগ রাখতে হয়। হয়তো ছোটোখাটো প্রবলেম হয়েছে, নিশ্চয়ই অভিযোগ 2 দলেরই আছে। বিএনপিরও অনেক ক্যান্ডিডেটও কিন্তু এসব অভিযোগ করেছেন যেখানে তারা হেরেছেন। এইটা আমার কাছে খুব বড় একটা ফ্যাক্টর বলে মনে হয় না, কারণ যে অনেক সময় হয়েছে না, আমরা দেখেছি অতীতে যে মানে দিনের অর্ধেক এসে নির্বাচন বয়কট করেছে, সেরকম নির্বাচন কিন্তু বয়কট হয় নাই, কোনো রেজাল্টকে কন্ডেম করা হয় নাই, সবাই রেজাল্টকে অ্যাকসেপ্ট করেছে। সুতরাং এটা একটা রাজনীতির অংশ। এটা আমরা ধরেন একদিনই তো রাজনীতির কালচার চেঞ্জ হবে না, বছরের বছর যে ধরনের রাজনীতি করে আমরা এসেছি, সেই রাজনীতিরই একটা অংশ হিসেবে এটা একটা রেটরিক চলছে। তবে আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটা একটা ভয়ঙ্কর জিনিস হতে পারে যদি আগামীকাল এটা নিয়ে একটা ডিবেট শুরু হয়। যাত্রার শুরুতেই যদি ধরেন কালকে বিএনপি বলল যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেব না, তাহলে কিন্তু একটা জটিলতা তৈরি হবে। কারণ এই প্রথমেই যদি এটা শুরু হয়, এর চাইতে তো বড় জিনিস হচ্ছে রাষ্ট্রশাসন। সামনে তো রাষ্ট্রশাসন একটা বড় ফ্যাক্টর। তো রাষ্ট্রশাসনে যে পরিস্থিতিতে আমরা আছি, এবং আমরা যখন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলি বা আমরা তারেক রহমানের বক্তব্য দেখছি, আচরণ দেখছি, তখন মনে হচ্ছে যে একটা সবাইকে নিয়ে রাষ্ট্রকে আগাতে না পারলে এটা ফাংশন করবে না। কারণ আমাদের একটা শত্রু এখনও, মানে সবার কমন শত্রু এখনও কিন্তু শক্তিমান, ঠিক আছে, যদিও তার নানা রকম রূপ, নানা রকম দলের আশ্রয় প্রশ্রয় নানা রকম দেখা যাচ্ছে, কিন্তু এখনও ফ্যাসিবাদী শক্তি একটা বড় শক্তি, যারা এই সম্ভাবনাকে নষ্ট করে দিতে চায়। এবং আজকেও যদি আপনি আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দেখেন, ফেসবুক পেজে দেখেন, তারা কিন্তু এটাকে কন্ডেম করেছে এবং তারা তাদের সাংবাদিকদের, তাদের শিক্ষাবিদদের একটা বিবৃতি দিয়েছে যে এইসব আমরা মানছি না, এগুলো মানা উচিত না, এটা করা উচিত না। ফলে এইরকম একটা বিপদের মধ্যে আছে। আবার এখানে 2টো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে নির্বাচনে জনগণ ম্যান্ডেট দিয়েছে, আবার গণভোটেও ম্যান্ডেট দিয়েছে। সুতরাং কোনোটাকে আপনি ফেলে দিয়ে যদি আগাতে চান তাহলে একটা বিপদের জায়গা তৈরি যাবে। এই জন্যে আগামীকাল কি আসলে প্রমাণিত হয়ে যাবে যে আমরা
যে প্রত্যাশা তৈরি করেছি সেই প্রত্যাশাটা প্রপারলি ফাংশন করতে পারবে, নাকি একটা জটিলতার মধ্যে দিয়ে আমরা নাকি যাবো, একটা সংকটের দিকে একটা সংকটের মধ্যে দিয়ে যাবো। ইনিশিয়ালি যদি একটা সংকটের মধ্যে দিয়ে দেয় তাহলে আমরা একটা বিরাট বিপর্যয়ের মধ্যে দিয়ে যাবো। আজকে যদি আপনি প্রধান উপদেষ্টার ভাষণ ভালো করে দেখেন, উনি যে সমস্ত সংকটের কথা বলেছেন, সম্ভাবনার কথা বলেছেন, আমাদের ধরেন এখন $34 বিলিয়ন রিজার্ভ আছে। তো $34 বিলিয়ন রিজার্ভ থাকা মানে আবার উল্টা দিকে মানে হচ্ছে যে ইকোনমি ইজ নট রানিং, বিনিয়োগ হচ্ছে না, তাই না? কর্মসংস্থান, সামনে রোজা, আমাদের ইকোনমি একটা লেভেলে একেবারেই ধরেন স্ট্যাগনেন্ট হয়ে আছে। সুতরাং এই সমস্ত বিগ চ্যালেঞ্জ মানুষ কিন্তু সহ্য করবে না। আইন শৃঙ্খলা মানুষ কিন্তু আর সহ্য করবে না। মানুষ এখন এটার একটা নিরাময় চায়, সে এই নির্বাচনের মধ্য দিয়ে রিলিফ চায়। সুতরাং এই রিলিফকে যদি পলিটিশিয়ানরা জটিল করে ফেলেন, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যা যা জটিলতা তৈরি হয়েছে রাজনৈতিক জীবনে 54 বছরে, সেটা কিন্তু পলিটিক্যাল ফেইলিওর, পাওয়ার ট্রানজিশন ফেইলিওর, প্রাতিষ্ঠানিক ফেইলিওর। তা আমরা জনমানুষ এখন যে এই যে আমাদের যে সংস্কার, বিচার, নির্বাচনের মধ্য দিয়ে আমরা যে প্রত্যাশায় আসছিলাম যে এখন এটা ফাংশন করতে হবে, এবং আমাদের পলিটিক্যাল দলগুলো চাইলেও কিন্তু অনেক সময় প্রপারলি ফাংশন করাটা কঠিন, কারণ এই মেশিনারিটা বহু বছরের মধ্যে দিয়ে এই ব্যুরোক্রেসিকে প্রপারলি রান করা, এই যে একটু আগে আতিক মুজাহিদ বলছিলেন যে ওয়েলথ ডিস্ট্রিবিউশনের একটা প্রবলেম, ওয়েলথ ডিস্ট্রিবিউশনের একটা বিরাট প্রবলেম, জেলায় জেলায় বৈষম্য হয়ে গেছে। শুধু সেইটা বৈষম্য না, এই যে বিএনপিতে 69% ব্যবসায়ী আর জামাতে 29% ব্যবসায়ী নির্বাচিত হলেন, তাদের স্বার্থ যে অলিগার্ক আমরা অতীতে দেখেছি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, ব্যুরোক্রেসির যে অলিগার্ক, সেই অলিগার্ককে আপনি কিভাবে মোকাবেলা করে এই ব্যবসায়ীদের যদি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, সেটাকে আপনি কিভাবে চ্যানেলাইজ করে জনগণের ভাগ্য পরিবর্তন করবেন, সেই সম্ভাবনাকে কিন্তু আমাদের কার্যকর করতে হলে এই রাজনৈতিক জটিলতাগুলোকে ওভারকাম করতে হবে। সেটা আমার মনে করি একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের। দর্শক, আর একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ইস্পাহানি মির্জাপুর মুক্তবাক অনুষ্ঠানে আবার ফিরে এলাম। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে যেতে চাই। এই পার্টার খুব বেশি সময় আমাদের হাতে নেই। একটি জিনিস নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে জামায়াত এবার অন্যান্য যে কোনো বারের তুলনায় আপনি ভোটের শতাংশের দিক থেকে বিবেচনা করেন বা আসনের দিক থেকে বিবেচনা করেন, অনেক বেশি সাফল্য পেয়েছে। এবং আপনারা যেহেতু জামাতের সাথে জোটবদ্ধ হয়েছেন, আপনার কাছে আমি এটা জানতে চাই, জামাতের এই যে নির্বাচনী সাফল্য আপনার কি মনে হয় যেটা কতটা টেকসই হবে? এবার তো আওয়ামী লীগ ছিল না, সেটি কি একটা বড় ফ্যাক্টর ছিল? এইটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আওয়ামী লীগের রেলেভেন্সি আছে। আসলে আওয়ামী লীগের রেলেভেন্সি নাই, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না, ইটস এ স্ট্রেট কথা। তো জামাত বেসিক্যালি, বা জামাত না, বেসিক্যালি মানুষ জুলাই পরবর্তীতে একটা স্মার্ট পলিটিক্স দেখতে চাচ্ছিল, একটা খুবই পলিসি নির্ভর, তাত্ত্বিক নির্ভর, একটু কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, সেই দিক দিয়ে আসলে নো আদার পার্টিস দেন জামাত, এরকম একটা অপশন তৈরি হয়েছিল, একটা হাইপে আলোচনা। এবং ওনারা খুব স্মার্ট কিছু মুভ নিয়েছে, ওনাদের পলিসি ডায়লগগুলো দেখবে, নতুন নতুন পলিসি ভেরি ইন্টারেস্টিংলি তারা মুভ করতে পেরেছে, যেটা আশ্বস্ত করে সুযোগ হয়েছে যে অনেক লোকের নতুন করে তারা বিদেশ থেকে নিয়ে এসে এমপি ক্যান্ডিডেট দিয়েছে, এবং এই যে 11 দলীয় জোটে খুব ভালো ভালো লোকজনকে তারা রিপ্লেস করতে সুযোগ হয়েছে, এবং নট পলিটিক্যাল, তারা ইসলামিক পার্টি হিসেবে মুভ দেয়নি, একটা দেখবেন যে একটা লিবারেল কাইন্ড অফ ফেস নিয়ে আসছে, কিন্তু সবাইকে অ্যাকোমোডেট করার একটা মানসিকতা নিয়েছে, কাইন্ড অফ ডাকসু স্টাইল অফ পলিটিক্স তারা ওনার চেষ্টা করেছে। দ্যাটস দ্য ইমপ্রেসিভ, যেটা মানুষকে অ্যাট্রাকটিভ করেছে। তো সেই জায়গা থেকে মানুষ অনেক জায়গায় ম্যান্ডেট দিয়েছে, অনেক হিউজ পরিমাণ ভোট, খুব ডিস্টেন্সিং খুব বেশি না, তো 50 লাখের মতো। সাস্টেনেবলের কোয়েশ্চেনটা আমরা জানি না, অ্যানালাইসিসটা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস দিবে এসে। হ্যাঁ, আমি যেটা বুঝি সাস্টেনেবল কারোই না। আপনি যদি যে কমিটমেন্ট দিয়েছেন সেটা যদি না করেন, আপনি যে মানুষের সাথে যে স্বচ্ছতা রাজনীতির কথা বলেছেন, প্রিন্সিপাল বেস রাজনীতির কথা বলেছেন, এটা আমিও যদি না করি, আমাকেও মানুষ কিন্তু ভোট দিবে না। ভোটাররা আগের মতো নাই, এটা হলো মেইন কথা, যে ভোটাররা দে আর লুকিং ফর সামথিং নিউ, একটা ভালো জিনিস খুঁজতেছে, ভালো জিনিস এইটা যে দিতে পারবে তার কাছে এসে যাবে। এবং অনেক জায়গায় শুধুমাত্র পার্টি হিসেবে ভোট দেয়নি, ব্যক্তি হিসেবে ভোট দিয়েছে, যে এই লোকটা রিয়েলি আমার জন্য ভয়েস, আমরা আসলে কি বিলং করি, আমি একজন ইয়াং ভোটার, আমাকে আসলে কেন ভোট দিবে, আমাকে কোয়েশ্চেন করেন। আমার কাছে না টাকা আছে না কি আছে, এক্সপিরিয়েন্স আছে, বাট মনে করেছে যে এই ছেলেটা আমার জন্য কথা বলতে পারবে। যেমন আমি আপনাকে বলি, আপনাদের যদি জামায়াতের সাথে জোট না হতো, আপনার মনে হয় যে আপনি বিজয়ী হতেন? না, বিজয়ী না হলে সারা দেশে আমরা ভোট পেতাম, ডেফিনেটলি বিজয় হওয়ার মতো পজিশন ছিল না, এটা স্বীকার করতেই হবে। জামাতের একটা বিশাল ভোট ব্যাংক ছিল, এটা সত্য কথা। তো শুভ কিবরিয়া, যদি একটু বলেন যে আপনার কি মনে হয় জামাতের এই যে উত্থান, এটি কতটা টেকসই হবে? না, অপশন ছিল না তো, কারণ বিএনপি তো যেহেতু জামাতের সঙ্গে একসময় একসাথে রাজনীতি করেছে, জোট করেছে, এখন তারা অপোজিশনে গেছে, তো যেহেতু আওয়ামী লীগ নাই,
আর সংগঠিত রাজনৈতিক দল নাই। আরেকটা রাজনৈতিক দল ছিল, সেটা জাতীয় পার্টি, সেটা তো আওয়ামী লীগের সাথে থাকার কারণে সে রুইন হয়ে গেছে। এবং আপনি যদি জামাতের, ডক্টর আতিক মুজাহিদ তো বললেন আওয়ামী লীগের কোনো রেলেভেন্স নাই, তাদের থাকা না। আমি এটা ঠিক ওইভাবে দেখি না। ভোট আওয়ামী লীগের ভোটাররা বিএনপি এবং জামাত দু জায়গায় ভোট দিয়েছে, একটা অংশ তো ভোট দেয় নাই, কিন্তু যে ভোটটা এসছে, ভোটের যে আপনি ভলিউম দেখেন সেটা দেখা যায় জামাতের যে এলাকাগুলোতে পেয়েছে সেটার একটা ঐতিহাসিক কারণও আছে। যে সমস্ত জায়গায় একসময় জাসদ মানে চরমপন্থী রাজনীতির বা এক্সট্রিম রাজনীতির যে প্যাটার্ন ছিল, আপনি সাতক্ষীরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, এটা একটা ব্যাখ্যা, মানে হ্যাঁ। সেদিকেও তো ভালো আর করেছে রংপুরে যেটা হয়েছে, সাংগঠনিকভাবে তারা বহুদিন ধরে ওখানে কাজ করতেছিল, এটা হয়তো মিডিয়ার ফোকাসে অতটা আসেনি, কিন্তু তারা কাজ করতেছিল এবং জাতীয় পার্টির ভ্যাকুমটা তারা একটা সুযোগ হিসেবে নিয়েছে। কিন্তু আবার দেখেন তারা ঢাকাতে তারা খুবই স্ট্র্যাটেজিক্যালি মুভ করেছে এবং সেখানে তারা একটা সাফল্য পেয়েছে। এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে নতুন জেনারেশনের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বে তারা কিছুটা আকর্ষণ করতে পেরেছে, এটা বলা যায় তাদের একটা দীর্ঘদিনের পরিশ্রম। এবং এটা আসলে আরো অনেক বড় আলোচনার বিষয়। হ্যাঁ, আমাদের আর আলোচনার বিষয়। 1 মিনিট সময় আছে। মাহমুদা হাবিবা, আপনার কাছে যেতে চাই। এইবার বিএনপির যে সংখ্যাগরিষ্ঠতা লাভ, এরপর থেকে যে আলোচনাটা বারবার করে আসছে সেটি হচ্ছে যে বিএনপিও কি আবার ফ্যাসিবাদী হয়ে উঠবে কিনা। আপনার কি মনে হয়, আপনি দেখুন, কতটা আত্মবিশ্বাসী যে আপনার দল না, ফ্যাসিবাদী হবে? আমি আত্মবিশ্বাসী নই। আমি বর্তমান সময়ে যেই বাস্তবতা, সেই বাস্তবতার মুখোমুখি হতে এক অর্থে খুবই শঙ্কিত বোধ করছি। এই জন্য যে উইথ গ্রেট পাওয়ার দেয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটিটা কতখানি সঠিকভাবে আমরা পালন করতে পারবো, যে আস্থা জনগণ আমাদের উপরে দিয়েছে। আমাদের পরিকল্পনা আছে, ব্যাক এন্ডে ব্যাপক হোমওয়ার্ক আছে, আমাদের অসংখ্য পরিকল্পনা মানুষজন খুব সাদরে গ্রহণ করেছেন, তারই ফলাফল এই রেজাল্ট। কিন্তু এগুলো বাস্তবায়নের তো একটা সুদীর্ঘ কাজ, মানে এবং অত্যন্ত জটিল কাজ সামনে আছে। কারণ বাস্তবায়ন যাদের দিয়ে করতে হবে তারাও সেই জনপ্রশাসন, যেই জনপ্রশাসন এই সরকারেরও সাফল্য অনেকখানি ম্লান করেছে এবং এর আগের সরকারকে তো তারা টিকিয়েই রেখেছে। সেটা একটা বড় চ্যালেঞ্জ এটা বড় চ্যালেঞ্জ আছে। এবং এর বাইরে যেটা আছে যে প্রতিনিয়ত আগের মতো, যেটা আপনি চাইলে একটা মেজরিটিকে খুব পজিটিভ দিকে ধাবিত করতে পারেন, কিন্তু আমাদের ট্র্যাক রেকর্ড যেহেতু অন্যরকম, আমাদের প্রতিটা পদক্ষেপ হবে খুবই 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 মানে সমস্যার সংকুল। একই সাথে মানুষের প্রত্যাশার পারত্ব আকাশচুম্বী, আর বাস্তবতা কিন্তু অনেক কঠিন। ফলে যে কোনো চেঞ্জ দেখতেও কিন্তু একটা মোটামুটি মাপের সময় 3 থেকে 6 মাসের মানে ওয়েটিং টাইম আছে। আপাতত কাল পর্যন্ত সবার নজর থাকবে কারা মন্ত্রী হচ্ছেন এবং সংস্কার পরিষদে বিএনপিরা অংশগ্রহণ করবেন কিনা। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল আবারও কথা হবে রাত 11টায়।